أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিফ ভাই, ধন্যবাদ কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ, যথেষ্ট সুন্দর ছিল। জি আলহামদুলিল্লাহ। তো দেখেন, আজকে আমরা একটা নতুন বছরে আছি এবং আমার সম্ভবত আমার এই মাসের ফার্স্ট টিম মিটিং, উইকলি মিটিং। তো আমরা ইনশাআল্লাহ আজকের এই মিটিং থেকে আমাদের স্পেশাল লিডারদের কথা শুনে এবং ওনাদের অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স শেয়ার করবেন ওনারা। আমরা শুনবো এবং মনোযোগ দিয়ে শুনবো, শুনে আমাদের লাইফে এগুলো কাজে লাগানোর চেষ্টা করবো যেন ইনশাআল্লাহ আমরা ওনাদের মতো হতে পারি, ওনাদের মতো সাকসেস হতে পারি। আমাদের জন্য সম্মানের জায়গা তৈরি হয়, ইনকামের জায়গা তৈরি হয় এবং প্যাসিভ ইনকাম এবং টাইম ফ্রিডম যেন আমাদেরও হয় ইনশাআল্লাহ। তো আমরা সবাই শুরুতে শেষ পর্যন্ত থাকবো। আমাদের স্পিকার প্যানেলে আজকে দুজন স্পিকার আছেন, আমাদের স্পেশাল লিডারগণ, যিনি আমাদের সকলের আইকন, আইডল, আমাদের মাহিদুল খোকন স্যার বাংলাদেশ থেকে, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। এবং আরেকজন আছেন স্পেশাল, মাশাআল্লাহ, আমার প্রিয় বড় ভাই খন্দকার লিয়াকত আলী স্যার, স্টার রুবি বাংলাদেশ থেকে। জি। তো এখন আমি বেশি কথা না বলে আমাদের শুরুতেই আমাদের স্পিকার প্যানেলে আছেন আমাদের খন্দকার লিয়াকত আলী স্যার চট্টগ্রাম থেকে। প্লিজ আপনি আনমিউটে আসেন, আপনার বক্তব্য রাখেন প্লিজ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জিল্লুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, ইয়েস ইয়েস, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। প্রথমেই জানাচ্ছি কৃতজ্ঞতা মহান আল্লাহর রবের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকের এই সুন্দর মিটিং এ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আমিন। সেই সাথে জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার আফলাইন, যিনি আমাকে মহান রবের ইচ্ছায় আমাকে ডিএক্সএন দাওয়াত দিয়েছিলেন, আমার সেই ম্যাডাম জান্নাতুল ফেরদৌসী ম্যাডামের প্রতি জানাচ্ছি। আরো আজকে যারা মিটিং এ জয়েন আছেন সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞতা। আমি আসলে বেশি কথা বলবো না। যারা সফল হতে হওয়ার যে নিয়ম, এইগুলো আজকে টপিক, যে কিভাবে সফল হতে পারি আমরা, আমাদের শ্রদ্ধেয় স্যার কথা বলবে, কারণ অসংখ্য মানুষ করা কারিগর আমি জানি। তো স্যারের সামনে, স্যারের ব্যানারের সাথে আমার ব্যানার আজকে যোগ করেছে আমাদের ইমরান ভাই। মাশাআল্লাহ, আমি কৃতজ্ঞ ওনার প্রতি যে এত বড় একজন লিডারের সাথে আমার ব্যানারে আমার ছবিটা যুক্ত করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি কিছু কথা শেয়ার করব যে আসলে সফলতাটা ডিএক্সএন স্যারই কথা বলবে। একটু সময় দেন আমাকে। লিডার আমাকে বলবেন স্ক্রিন শেয়ার দেখা গেল। জি, এটা দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি প্রথমেই বলতেছি যে এনার নাম হলো নিক বুজিশিক। হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। ওনার জন্ম 1982 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। উনি জন্মগ্রহণ করেছে হাত এবং পা ছাড়া একটা হাসপাতালে। যখন জন্মগ্রহণ করে তখন ওনার মা বলেছিল যে আমি এই শিশুকে দেখতে চাই না, তোমরা ওকে দূরে ফেলে দিয়ে আসো। ওনার বাবা ওনাকে দেখে বমি পর্যন্ত করেছে, আমরা শুনেছি এটুকু। মানে অন্য শিশুরা যেরকম হেসে খেলে বড় হয়, ওনার শৈশবটা কেটেছে দুঃখে, কষ্টে, অবহেলায়। ওনার বয়স যখন 10 বছর, তখন বাথরুমের টবে গোসল করতে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে।
তারপরে করেনি, কারণ আত্মহত্যা মহাপাপ, এটাও জানতে পারছে এবং কষ্ট। যাক, তারপরে যখন দেখছি তার চঞ্চল্য, তার শিখার মানে উদ্দীপনা, তখন বাবা মা একটু একটু করে তার কাছে আসা শুরু করছে। এবং যখন ওনার মা মানে এরকম প্রতিবন্ধী মানুষের একটা জীবনে বই কাহিনী ওনাকে পড়তে দিচ্ছে যে তুমি এটা পড়ো, তো উনি যখন আস্তে আস্তে পড়ছে ওনার মধ্যে একটা উদ্দীপনা, সাহস চলে আসছে আর কি। তো এইভাবে ওনার মানে তখন বয়স 17 বছর, তখন উনি এই বইটা পড়া শুরু করছে। আমি সংক্ষেপে বলবো কারণ আমাদের গেট লিডার আছে আজকে, সফলতার মূল মন্ত্র বলে যাবে। তো ওনার যখন বয়স 19 বছর মাত্র, উনি মানে এর আগে কিন্তু উনি মাধ্যমিক শিক্ষা শেষ করে অস্ট্রেলিয়ার লোগানের গেট ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখান থেকে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ওনার বয়স যখন 19 বছর, তার নিজস্ব অভিজ্ঞতা থেকে নানা বয়সী নানা পেশার মানুষের ওনার যে কথাগুলো শোনাতে থাকেন, মানে উদ্দীপনা, যে কথাগুলো, মোটিভেশন কথাগুলো। তো এইভাবে করতে করতে উনি এক সময় পরিচিত হয়ে যান এবং মানে উনি যে এলাকায় আছেন ওখানে মানে বিশাল একটা ইয়েতে পরিচিত হন। এবং এখন বর্তমানে আমরা জানি যে যদি আমরা গুগলে গিয়ে সার্চ দেই নিক বোজিসিক লিখে, মানে পৃথিবীতে টপ মোটিভেশন স্পিকারের মধ্যে উনি একজন। দেখেন আমরা হলে কি করতাম, আমরা যারা বাংলাদেশি আছি, যদি এরকম কোনো সন্তান জন্ম নিত তাহলে আমরা কোথাও রেখে আসতাম, অথবা তাকে যে কি বলে যেন, এটা হুইল চেয়ারে বসে ভিক্ষা করে লাগাই দিতাম, তাছাড়া কোনো উপায় কিন্তু চিন্তা করতাম না আমরা। কিন্তু দেখেন আজকে এই নিক বোজিসিক, উনি ওনার যে লিখিত বইগুলো আছে, আমার জানা মতে আমি যা রিসার্চ করে পেয়েছি যে 23টি ভাষায় রূপান্তরিত হয়ে এই মোটিভেশনাল কথাগুলো, এই বইগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তো দেখেন ওনার জীবন কাহিনী, ওনার কাছে হাত নাই, উনি সাঁতার কাটতে পারে, সবকিছু করতেছে, ওনার ফ্যামিলি আছে, ওনার দেখেন কত সুন্দর সুন্দরী ওয়াইফও আছে, 4টা বাচ্চাও আছে সাথে দেখেন। তো আমরা সবাই বলবো যে আসলে আমরা যারা জয়েন হয়েছে ডিএক্সএনে, আমাদের মনে ভয় থাকে আমরা কি পারবো? একটা হাত আলা, একটা পা ছাড়া লোক যদি এত কিছু পারে, তা আমরা কেন পারবো না? দেখেন শুধু মনের জোর দরকার যে আমরা পারি, ইয়েস আই ক্যান ডু। এই কথা আমি আগেও বলেছিলাম, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যারা না জানেন গুগলে সার্চ দিবেন, আমাদের পাশের দেশ ভারতের, ওনার নাম অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা উনি একজন ভলিবল খেলোয়াড়, তো খেলতেছিল জাতীয় দলের খেলোয়াড়। উনি যখন একবার ভারত এর এক জায়গা থেকে ট্রেনে ভ্রমণ করতেছিল 2011 সালে 12ই এপ্রিল, ট্রেনে যাচ্ছিল দিল্লিতে, রাতের বেলা ওনাকে ডাকাতে ধরে, ডাকাত দল আক্রমণ করে। তো উনি চেঁচামেচি করে এবং হয়তো ওনার সাথে ধস্তাধস্তি করে, তখন ডাকাত দল ওনাকে ট্রেন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে উনি নিচে পড়ে যায় এবং একটা পা ওনার ট্রেনের চাকার নিচে পড়ে যায়, সেখানে ক্ষত বিক্ষত হয়ে যায়, উনি কি বলে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তো পরবর্তী সকালবেলা ওনাকে যখন হাসপাতালে নেওয়া হয়, ওনার জ্ঞান ফিরে এবং উনি কন্টিনিউ 4 থেকে 5 মাস চিকিৎসা গ্রহণ নেয়। এবং যখন তো হাসপাতালে ছিল বেডে, তখন উনি আসলে নিজেকে তখন একদম নিঃশেষ ছিল, যে হতাশ ছিল যে আমার জীবন শেষ, আমি কি করলাম। ওনার বাবা ছিল একজন আর্মি সদস্য, মা একজন সরকারি চাকরিজীবী ছিল আর কি। তো উনি যখন টিভি দেখতেছিল হাসপাতালে বসে, ভারতের একজন ক্রিকেট খেলোয়াড়, আমরা অনেকেই নাম শুনেছি, যুবরাজ সিং, উনি যখন ক্যান্সার সেরে, ক্যান্সারের সাথে যুদ্ধ করে বেঁচে থেকে উনি যখন বিশ্বকাপ জিতায়, তখন ওনার মনের মধ্যে একটা স্পিচ চলে আসে যে ইয়েস আমিও পারবো, আমাকে কিছু করতে হবে। তখন উনি এই একটা কৃত্রিম পা লাগানোর চেষ্টা করে এবং কৃত্রিম পা লাগায়। পা লাগানোর পরে উনি চিন্তা নেয় যে আমি একটা কিছু করে দেখাবো। উনি তখন আস্তে আস্তে একটা ইয়েতে যুক্ত হয়, মানে এভারেস্ট জয় করবে। তো ওই ক্লাবে যুক্ত হওয়ার পর উনি পরীক্ষায় ফার্স্ট হয় এবং ধীরে ধীরে সে এভারেস্ট জয় করে। একটা পা ছিল না, পা না থাকার পরে শুধু মনের জোরে ইয়েস আমিও পারবো, আই ক্যান ডু, উনি সেই এভারেস্ট জয় করেছে এবং ওখান থেকে পুরস্কার নিয়েছে। মানে আমরা অনেকেই জানি সেটা। এই জানি না এই নামটা শুনেছেন কিনা, যারা না শুনেছেন এখন সার্চ দিতে পারেন গুগলে, দশরথ মাঝি, ভারতের একজন, এটাকে বলে মাউন্ট, নামটা ভুলে গেলাম আমি, ওনার একটা নাম দিয়েছিল, এটার ছবিও হয়েছে, ওনার নামে একটা ছবি হয়েছে ভারতে ছবি হয়েছে। মানে ওনার কাহিনী হলো, ভারতের বিহার রাজ্যের জেলার মোহরা তহসিলের ব্লক আছে, পিছিয়ে পড়া, মানে এটা হলো একটা পিছিয়ে পড়া গ্রাম, গেহলোর পাহাড় আছে এখানে।
তো মানে গরিব মানুষ এখানে, মানে নিপীড়িত মানুষ, একবারে মানে মানে একবারে নিচু নিচু জাতের মানুষ থাকে। তো ওখানে ভারত সরকারের কোনো দৃষ্টি নাই, একদম মানে গরিব এলাকা, আশেপাশে কোনো হাসপাতালও নাই। তো আমি ওনার কাহিনী যেটা শুনেছি যে উনি এই এই পাহাড় বেয়ে ওনাদের যখন মেন শহর আছে, হাসপাতাল আছে, সেখানে যাইতে হয় 55 কিলোমিটার পাড়ি দিতে হয়, এবং রাস্তাঘাট যে জায়গা আছে সেখানে আছে গরুর গাড়ি। তো ওনার ওয়াইফ উনি যখন কাজে যায় তো এই পাহাড় ডিঙিয়ে ওনার জন্য নাস্তা নিয়ে যায়, দুপুরবেলা খাবার নিয়ে যেত নিয়মিত। উনি এই 10 রাত মাঝি ওনার ওয়াইফকে খুব ভালোবাসতো এবং ওয়াইফ ওনাকে ভালোবাসতো। তো ওয়াইফ চিন্তা করতে সকালবেলা যাই কিছু খেয়ে যায়, এই লোকটা যখন কাজ করতে যায় তা তো ক্ষুধা লাগে দুপুরে, তো ওনাকে রেখে আমি কেমনে খাই। তো নিয়মিত উনি খাবার নিয়ে যেত। তো উনি বলতো যে দেখো এই পাহাড়ের মধ্যে তুমি আসো, কখন না কি দুর্ঘটনা ঘটে যায়, তুমি সাবধানে আসো, তুমি নিয়ে আসো না, আমি এমনি বিকালে সন্ধ্যা গিয়ে খাবো। উনি বলছে না হবে না, আমি তোমার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবো। তো দুপুরে এভাবে খাবার নিয়ে যেত। তো হঠাৎ করে একদিন খাবার নিয়ে আসতেছে না, সে ওয়াইফ আসে না। তখন সে টেনশনে পড়ে গেল যে আজকে কিছু হলো কিনা, কিছু হলো কিনা, এখন আসতেছে না কেন, এখন তো আসার কথা, এই সময় তো সে চলে আসে। তো যে কথা সেই কাজ, কেউ একজন চিৎকার চিৎকার করে বলতে থাকে যে 10 রাত তোমার ওয়াইফ এই পাহাড় থেকে পড়ে গেছে। পাহাড় থেকে যখন নিচে পড়ে গেছে তো অনেক রক্তাক্ত হয়েছে, অনেক আহত হয়েছে। উনি আসছে, আসার পরে গরুর গাড়ি দিয়ে যখন হাসপাতালে নিয়ে যাবে, মানে 55 কিলোমিটার, মানে এই পাহাড়ের উপর ওই সাইডেই কাছাকাছি জায়গায় আছে হাসপাতাল, কিন্তু নিতে পারতেছে না, রাস্তা না থাকার কারণে 55 কিলোমিটার ঘুরে আসতে হয়, তাও কোনো গাড়ি ছাড়া, শুধু গরুর গাড়ি দিয়ে। তো যখন নিতে ছিল হাসপাতালে, তখন ওনার কোলে ওনার ওয়াইফটা মারা যায়। তখন উনি দুঃখ প্রকাশ করে অনেক কান্নাকাটি করে। তো এখানে যে এইভাবে অবহেলিত মানুষ মারা যাবে, কি করা যায়, কি করা যায়। তো ওনার মাথায় ভূত চাপে যে আমি এখান দিয়ে এই পাহাড়টা কেটে আমি রাস্তা তৈরি করব। এই গেইলোর পাহাড় উনি শুধু একটা হাতুড়ি এবং বাটাল দিয়ে, মানে যারা ছেনি বলে, ছেনি কাচি, একটা হাতুড়ি এবং 2টা বাটাল দিয়ে সে 22 বছর চেষ্টা করে এই পাহাড় এই রাস্তাটা কাটছে। এবং এখন বর্তমানে ভারতের সরকার নাম দিয়েছে এই রাস্তার 10 রথ মাঝি রোড। দেখেন একটা লোক কত ভালোবাসলে এবং কত মানবিক হলে যে নিজের সব কাজ করবো বাদ দিয়ে 22টি বছর শুধু একটা হাতুড়ি দিয়ে, শুধু মনের জোরে যে আমি পারবো, ইয়েস, সে 22 বছর পুরো যৌবন শেষ করে দিয়ে এই রাস্তা তৈরি করেছে। সরকার কিন্তু প্রথমে খবর নেয় নাই, পরে যখন পত্রিকায় লেখালেখি হয়েছে তখন ভারত সরকার তাকে পুরস্কার মানে কাছে নিচ্ছে এবং মুখ্যমন্ত্রী তাকে পুরস্কার দিচ্ছে, 5 বিঘা সম্পত্তি দিয়েছিল দান করে, কিন্তু সেই সম্পত্তি সে নেয় নাই, না নিয়ে একটা হাসপাতালকে দান করে দিচ্ছে। মানে হলো এই কাহিনী যে আমরা হলে কি করতাম, একটা ওয়াইফ মারা গেছে, এই 2 দিন 3 দিন 3 মাস পরে 8টা বিয়ে করে ফেলতাম। উনি কিন্তু দেখেন এই ওয়াইফের জন্য এবং গ্রামের মানুষের চিন্তা করে 22টি বছর জীবন যৌবন শেষ করে এই রাস্তা তৈরি করে ফেলছে, শুধু একটা মনের জোরে পারে, ইয়েস আমি পারবো, শুধু মনের জোরের কারণে আজকে সে সাকসেস এবং ইতিহাসে পাতার নাম রয়ে গেছে, এবং তাকে নিয়ে একটা মুভি তৈরি হয়েছে ইন্ডিয়াতে। এই কথাটা আমি আগে বলেছিলাম, দেখেন অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। সুভাষিনী মিস্ত্রি, একজন তরকারি বিক্রেতা, দেখা যাচ্ছে ছবিতে, হয়তো অনেকে দেখতে পাচ্ছেন। উনি যখন বয়স 23 বছর, ওনার 3টা না কয়টা বাচ্চা ছিল, তখন ওই অবস্থায় বিনা চিকিৎসায় ওনার হাজবেন্ড মারা যায়। ওনার সংসারে তখন উনি যখন বাসায় কাজ করেন, হাজবেন্ড মারা যাওয়ার পরে ওনার সংসারে আয় ছিল 5 পয়সা, মানে উনি বাড়িতে কাজ করে 5 পয়সা ইনকাম করতো, এবং 4 পয়সা খরচ হতে 1 পয়সা থাকতো। তো উনি চিন্তা করলো যে আমি 1 পয়সা জমাই জমে কিছু একটা করব। তখন বাচ্চা কাছে লেখাপড়া টাকাপড়া সব মিলে করানো হয় না, তখন চিন্তা করলো আরো কিছু করতে হবে, আমার বাসা বাড়ির কাজ চলবে না, আমি কিছু করবো। তো উনি বিজনেস শুরু করে, তরকারি বিজনেস। এই তরকারি বিক্রি করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে উনি একটা ছেলেকে ডাক্তার বানিয়েছে, এবং ভারতে একটা হাসপাতাল তৈরি করেছে, তার নাম বলে হিউম্যানিটি হসপিটাল। এখন এই হাসপাতালে ওনার ছেলে ডাক্তারি করে, এবং এখানে অসংখ্য গরিব লোক এবং কম চিকিৎসায় হাসপাতালে হচ্ছে। দেখেন মানে মানুষের মনের জোর কত শক্ত থাকলে সে সাকসেস হতে পারে। শুধু আমি এটুকুই বলছি, সাকসেস কিভাবে হতে হয় আমি ডিএক্সএন কে যাচ্ছি না, শুধু মানুষ কিভাবে সাকসেস হয়, কতটুকু মনের জোর থাকলে সাকসেস হতে পারে। আমরা বলতে পারি ইয়েস আই ক্যান ডু, উই ক্যান ডু, আমরা কেন পারবো না। যদি আমরা বলি যে সফলতা হলে 9টি ধাপ আমাকে অনুসরণ করতে হবে, হয়তো অনেকে আমরা এটা ফেসবুকে অথবা আমার মেসেঞ্জারে অনেকেই করে, কিন্তু আমরা সেটা পারি না, করি না। যেমন 1 নাম্বার, চেষ্টা করো, তোমাকে চেষ্টা করতে হবে। 2 নাম্বার হলো তুমি আবারও চেষ্টা করো। 3 হলো আরো একবার চেষ্টা করো।
যদি কাজ না হয় 4 নাম্বার হবে যে একটু ভিন্নভাবে চেষ্টা করো। মানে তোমার সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে না, তুমি শুধু একটু কি করো, একটু ভিন্নভাবে চেষ্টা করো। 5 নাম্বার হলো আগামী দিন আবার চেষ্টা করো। 6 হলো চেষ্টা করো এবং কারো সাহায্য নাও। যেমন আমরা এখানে যখন চেষ্টা করি, কাউকে হয়তো ইনভাইট করি, কেউ আসে কেউ আসে না, কেউ জয়েন করে কেউ কাজ করে না, আমরা হতাশ হয়ে যাই, আমরা নিজেরাই আনমোটিভেট হয়ে যাই, আমি পারবো না। দেখেন আপনি না পারলে আপনার আপলাইন আছে, যে আপনাকে জয়েন করাইছে তার সাথে হেল্প নেন। আপনি সে না পারলে তারও আপলাইন আছে, দরকার সর্বোচ্চ লিডার আছে, যে কেউ আমাদের এখানে হেল্প করে। 7 নাম্বার হলো এমন কাউকে খোঁজো যে কাজটি শেষ করেছে। আমরা কি এরকম খুঁজে পাই না? অসংখ্য অসংখ্য লিডার, অসংখ্য প্রবাসী, অসংখ্য স্টুডেন্ট, অসংখ্য হাউসওয়াইফ এবং আপুরা সাকসেস হচ্ছে। আমি কেন পারি না? তাহলে আমার কোথায় ঘাটতি সেটা খোঁজার চেষ্টা করি না। 8 নাম্বার পয়েন্ট হলো কাজটি করতে কোথায় সমস্যা হচ্ছে সেটি বলো। তাহলে সমস্যা কোথায়? সমস্যা কি আমার মধ্যে আছে? তাহলে আমাকে শোধরাতে হবে, আমাকে চেঞ্জ হতে হবে। 9 নাম্বার হলো চেষ্টা করে যাও এবং যতক্ষণ না হয় সফল হচ্ছ। তো আমি এইটুকুই বলবো সবাইকে যে আমরা চেষ্টা করে যাব এবং সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়টা ক্লিয়ার, হয়তো কেউ মাইন্ড করবেন না, আমি ফেসবুকে পেয়েছি। তো পেয়েছি যেমন বর্তমান অবস্থা আমরা যদি ফেসবুকে পাই অথবা এলাকায় দেখি যে বর্তমানে ফেসবুকে মোবাইল নিয়ে বাচ্চারা এবার বসে আছে। এদের ভবিষ্যৎ কিন্তু যদি এর লেখাপড়া না করে, নিচে 3টা ছবি আছে দেখেন, ভবিষ্যৎ বুড়া বয়সে যাদের মানে আর্থিক অবস্থা নাই, চাকরি বা কিনতে পারতেছে না, তারা কি করতে হয় যে এরকম বদলাতে বসে থাকতে হয়। আবার যারা অথবা একটু মধ্যবিত্ত, ব্যবসা করা টাকা পয়সা বাবার নাই, সম্পত্তি নাই, তখন তারা পাড়ি জমায় প্রবাসে। প্রিয় ভাই, প্রিয় বোন, যারা এখানে আছেন মাইন্ড করবেন না, আমি কথাগুলো একটু করে বোঝার জন্য ছবিটা দিয়েছি, তো একটু মাইন্ড করবেন না। দ্বিতীয়ত ছবি 2টা নিয়ে আসছি, দেখেন পাশাপাশি 2টা হারিকেন আছে এখানে। এখানে একটা হারিকেন, এটাও একটা হারিকেন। এখানে লেখা আছে অবহেলা, এখানে সঠিক পরিচর্যা। যখন এই হারিকেনটা যখন এরকম ছিল, শুধু অবহেলার কারণে এই মরিচা পড়েছে, ভিতরে কিন্তু লাইট দেখা যাচ্ছে কিন্তু আলো সংকীর্ণ, মানে আলো লাইট যে আছে সে বোঝাই যাচ্ছে না, শুধু অবহেলার কারণে। আর পাশের যে হারিকেনটা আছে দেখেন চকচকা পরিষ্কার আছে, তার আলো দিয়ে আলোকিত হচ্ছে এবং আমরা অনেকেই আমাদের ছাত্র জীবন পাড়ি দিয়েছি হারিকেন দিয়ে। শুধু আপনি চিন্তা করেন যে আমার যে 9 ডিজিট আইডিটা আছে, শুধু শুধু আপনি যত্ন নেন, এর পরিচর্যা করেন, তাহলে আপনাকে আলো দেবে, সেটা আলাউদ্দিনের চেরাগের মতো আপনাকে দেবে বা দেবে, ঘষা দিলেই সেখান থেকে টাকা বের হবে, যদি শুধু আপনি সেটা মানেন। প্রিয় লিডার, প্রিয় বন্ধুগণ, এই যে আজকে যে ব্যানার দেখেছেন, আজকে আমাদের ছাড় আছে, এখানে কয়েকজনের ছবি আছে আমাদের ডাইনামিক লিডারগণ। ওনারা এই হারিকেনটা পরিষ্কার করেছে বিদায়, মানে এই 9 ডিজিটের আইডিটা একটু পরিষ্কার করেছে, যত্ন নিয়েছে বিদায় আজকে তারা দেখেন তারা সফল, তাদের অসংখ্য অসংখ্য লিডার সারা পৃথিবীব্যাপী ঘুরতেছে এবং জয় জয়কার। এই যে এখন যে টিএসএফি কোয়ালিফাইড হয়েছে ওনারা, ওনাদের ওয়াইফ সহ দেখেন আমাদের টিম যাচ্ছে মালয়েশিয়াতে। আমি আপনি কবে যাব? শুধু একটা মাইন্ডের ব্যাপার, শুধু সিদ্ধান্তের ব্যাপার যে ইয়েস আমিও পারবো, আমাকে পারতেই হবে যে কোনো উপায়, এনি হাও। সমস্যা কোথায়? সমস্যা খুঁজে বের করতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা যদি কারো মানে কষ্ট পেয়ে থাকেন অথবা কোনো ভুল থাকে আমাকে মাফ করবেন, এবং সেই সাথে আমাদের শ্রদ্ধেয় স্যার এখানে আছেন, স্যারের কথাগুলো সবাই শুনবো আমরা কিভাবে সফল হতে পারি। তো একই কথা আমি বলবো সবাইকে, তোমরা যে যা বলো ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই, অ্যাটলিস্ট ডায়মন্ড আমরা সবাই হব, তার আগে এখান থেকে পিছু হবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন লিডার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রান্তীয় লিডার আপনাকে। আলহামদুলিল্লাহ, অসাধারণ আলোচনা করছেন আপনি এবং অনেক সুন্দর স্লাইড শেয়ার করার মাধ্যমে মোটিভেট করছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, অসাধারণ ছিল লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে ছিলেন। আমি আশা করি আমাদের লিডারের যে একটা পরিশ্রম ছিল সেটা উনি দেওয়ার চেষ্টা করছে, আপনারা নেওয়ার পালা, আপনারা অবশ্যই ভালো নেবেন এবং নিজের লাইফে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। কারণ দেখেন এটা নেটওয়ার্ক মার্কেটিং, এখানে অবশ্যই আপনাকে একটু সময় করে সিস্টেম তৈরি করতে হবে, একটু ধৈর্য এবং সহ্য অবশ্যই লাগবে। আর যাদের মধ্যে ধৈর্য সহ্য কম তারা একটু ধৈর্য সহ্য তৈরি করেন নিজের মধ্যে, কারণ আপনি এমন কিছু পেতে যাচ্ছেন আগামীতে যেটা আপনার লাইফের জন্য যথেষ্ট, একটা জীবনের জন্য সফল হওয়ার জন্য দেখছেন এমন একটা প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ, যদি আপনি বুঝেন। তো ধন্যবাদ লিডার আপনাকে এত সুন্দর মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য। জি দেখেন, আমি এরপর যে কয়েকটা কথা শেয়ার করব, যে আসলে আমরা অনেকেই নতুন যারা আছেন বা 6% 9% বা স্টারজেন আছে, স্টারজেন হওয়ার পর কোয়ালিফাই নিয়ে আমাদের সমস্যা হয়। আমরা প্রায় সময় সমস্যা কি জানেন? আমরা প্রথমত বেশি মানে আপলাইনের উপরে ডিপেন্ডেন্ট থাকি।
যে উনি হয়তো করে দিবে বা উনি হয়তো হেল্প করবে। নিজে একটু শিখে নিজের বিজনেসটা গঠন করা, টিমটা গঠন করা, সেটা দিয়ে খোঁজ খবর একটা তেমন একটা রাখি না বা তেমন একটা সময় দেই না, নিজে শিখতেও চাই না। আমি বলবো প্লিজ, আপনি যদি ভালো সফল হতে চান, ভালো ইনকাম নিতে চান, তাহলে অবশ্যই প্রত্যেক সময় এসব মিটিং গুলাতে থাকবেন। আচ্ছা, আপনারা যারা আজকে মিটিং এ ছিলেন, এত সুন্দর কথাগুলো শুনছেন, এগুলো কি ভালো কথা না? অবশ্যই। আপনি যদি ঠিক মতো বোঝেন, বিজনেস পার্টনারদের বোঝাতে পারেন, তাহলে বিজনেসে টিকে থাকার জন্য, সফলভাবে লেগে থাকার জন্য এই কথাগুলো যথেষ্ট ছিল আমাদের লিডারের। মাশাআল্লাহ, চেষ্টা করলে সবই সম্ভব। আজকে যারা লিডার, আজকে যারা ক্রাউন অ্যাম্বাসেডর, তারা কিন্তু একদিন আপনার মতো ডিস্ট্রিবিউটর ছিল। 6%, 9%, 12%, 15% স্টার ছিল, কিন্তু আজকে তারা সফল কেন? যদি তারা মাঝখানে এসে বলতো হতাশ হচ্ছি, নিরাশ হচ্ছি, আর পাচ্ছি না, বা কাউকে ইনভাইট করতেছে সে মানতেছে না, বা মানুষ নেগেটিভ বলতেছে, বা আমি আগাইতে পারতেছি না, আমার টিম শক্ত হচ্ছে না, এই যে কথাগুলো, অবশ্যই এগুলো আমরা আমাদের মনের মধ্যে আসে, কিন্তু এটা নিয়ে অভিযোগ করা ঠিক না। এটা নেটওয়ার্ক মার্কেটিং, এটা সবাই বুঝবে না, কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হচ্ছেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ কেউ না কেউ অবশ্যই আপনার সাথে যুক্ত হবে, কেউ না কেউ ইনশাল্লাহ অবশ্যই আপনার সফলতার সঙ্গী হবে ইনশাআল্লাহ। তবে আপনাকে এখানে ধৈর্য এবং সহ্য নিয়ে লেগে থাকা জরুরি, থাকতে হবে। বাস 2 থেকে 3 বছর লেগে থাকেন, আপনার সফলতার গল্প এমনি তৈরি হয়ে যাবে। সফল লিডারদের কাতারে আপনি চলে যেতে পারবেন, যারা আজকে সফল। আপনি ওই জায়গায় যেতে পারবেন, তবে আপনাকে এখন থেকে কি করতে হবে? একটু কষ্ট করে সহ্য করে লেগে থাকতে হবে। এবং দেখেন, এখানে আমি আরেকটা বিষয় শেয়ার করব। আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আজকে আমি শেয়ার করি। আজকে দুপুরবেলা আমাদের কোম্পানির যে অনার আমাদেরকে মিটিং এ ডাকছে। অনেক মানুষ ছিলাম আমরা। তো আমরা অফিসে গেলাম, কারণ জানুয়ারি মাস শীতকাল, আমাদের বিজনেস একটু ডাউন থাকে কোম্পানির। তো সেক্ষেত্রে আমাদের কোম্পানির ম্যানেজার 2-3 জন ছিল, তারা আমাদেরকে ডেকে নিয়ে বলতেছে যে এখন থেকে আগামী 6 মাস কোম্পানি কোনো কাজের বোনাস দেবে না। আমরা বলছি কেন? বলতেছে কোম্পানি লসে আছে, তেমন কোনো লাভ নাই, শুধু বেসিক স্যালারিটা দেবে, কোনো বোনাস দেবে না। মানে আপনি একটু ইমাজিন করেন, যে লোকটা মাসে 30,000 টাকা 40,000 টাকা ইনকাম করে, এমন লোক অনেক আছে আমাদের কোম্পানিতে। তারা প্রত্যেকে প্রায় 15,000 টাকা 20,000 টাকা এক্সট্রা ইনকাম করতো প্রতি মাসে কোম্পানির থেকে, শুধু বোনাসের মাধ্যমে। কাজের বোনাস পাইতো বেশি বেশি, সবাই বেশি বেশি কাজ করার চেষ্টা করতো, ওভার টাইম আলাদা, সেটা দিবে, কিন্তু বোনাসটাই ছিল প্রায় 10 থেকে 15,000 টাকা এক একজনের। স্যালারি যতই হোক, অনেকে 20,000 টাকা, অনেকে 30,000 টাকা, অনেকে 40,000 টাকা, ঠিক আছে, কিন্তু বেসিক স্যালারিটার পরেও প্রায় 15,000 টাকা 20,000 টাকা এক একজনের বোনাস আসতো। আর এই বোনাসের টাকাটা দিয়েই অনেকের মোবাইল খরচ, নিজের খাবার খরচ, হাত খরচ চলে যেত। বাকি পুরোটা টাকাই তার বেসিক যে স্যালারিটা ছিল, সেটা ফ্যামিলিতে দিতে পারতো, তার ঋণ শোধ করতে পারতো, বা ফিউচারের জন্য কিছু করতে পারতো। কিন্তু দেখেন, আজকে যখন আমাদেরকে ডেকে এই কথা বলা হয়েছে যে আজকে থেকে আপনাদেরকে কোনো মানে বোনাস দেওয়া হবে না, তো আমরা অনেকে রাগ করছি, মানে অনেকে আবার গরম হয়ে গেছে। কোম্পানি সরাসরি বলে দিছে, যদি আপনি এগ্রি থাকেন তাহলে ওকে, কালকে থেকে ডিউটি করেন, নাহলে কালকে থেকে ডিউটিতে আসেন না, সিধা বলে দিছে। দেখেন কি একটা সমস্যা, কি একটা চাপ দিছে অনেক লোক কোম্পানিতে। সবাইকে বলে দিছে যে যদি আপনার মন চায়, বা আপনি এগ্রি হন এই কথার সাথে, তাহলে ডিউটি করেন, না হয় কালকে থেকে ডিউটিতে আসিয়েন না। কোম্পানি ডাইরেক্ট বলে দিছে। এখন আমাদের কারো আর কিছু বলার সুযোগ ছিল না, সাহস ছিল না। আমরা সবাই এগ্রি হইয়া বাইরে চলে গেছি। তো এখানে দেখেন, স্যালারি কিন্তু গত মাসে তো অর্ধেক দিছে, আর অর্ধেক এখনো দেয় নাই। এই মাসে আজকে কিন্তু ডিএক্সএন বোনাস আমি উঠাই ফেলছি। আমাদের বাংলাদেশে, মালয়েশিয়া 6 তারিখে, বাংলাদেশে কালকে, এবং আজকে বাহারাইনে আমরা সবাই বোনাস পেয়ে গেছি। আমাদের স্যালারি এখনো আসে নাই, কোম্পানির স্যালারি। আমাদের কোম্পানির স্যালারি গত মাসেটা অর্ধেক আটকাইছে, আর এই মাসটা এখনো দেয় নাই, এখনো দেয় নাই, কিন্তু ডিএক্সএন বোনাস আজকে আমি অলরেডি উঠাই ফেলছি। অর্থাৎ আমি আমার পারিবারিক কাজ, আমার যে অন্যান্য খরচ, সেগুলো আমি মেনটেন করতে পারতেছি এখন ডিএক্সএন বোনাস দিয়ে, কিন্তু কোম্পানির বোনাসটা এখনো আসে নাই। চিন্তা করেন, স্যালারি আসে নাই, এবং এখন থেকে বলতেছে কি যে বোনাসও দেবে না। তাহলে দেখেন, আমাদের যে ইনকাম সোর্সটা এখন আছে, আমরা যারা চাকরি করি বিশেষ করে, আপনারা কি একটু ভাবেন যে আপনারা কত বিপদ অবস্থা আছেন, বিপদের মুখে আছেন। যে কোনো সময় কোম্পানি বন্ধ হতে পারে, যে কোনো সময় আপনাকে কোম্পানি থেকে ছাঁটাই করতে পারে, যে কোনো সময় আপনার কাজটা শেষ হয়ে যেতে পারে, কাজ না থাকতে পারে আপনার। তাহলে আপনার তাৎক্ষণিক ইনকামটা কোথা থেকে আসবে? ইনকাম সোর্সটা আর কি থাকে? আপনি পরিবারের যে একটা সাপোর্ট ফিনান্সিয়াল, ওটা আপনি কিভাবে দিবেন? কিন্তু দেখেন আজকে আলহামদুলিল্লাহ, সত্যি সবাই অনেক ঝগড়াঝাটি করছে, বাসায় এসে বকবক করছে, একে অপরের সাথে
আলোচনা করছে, কোম্পানিকে গালি দিছে, মালিককে অনেক গালি দিছে, ওনাকে অনেক গালি দিছে, কিন্তু আমি কিচ্ছু বলি নাই। সত্যি আমি কিচ্ছু বলি নাই, আমি চুপ করেছিলাম। আমি মনে মনে একটু খুশিও ছিলাম। কেন ছিলাম? কারণ আমার এই কোম্পানির মধ্যে মাত্র 2 জন আছে আমার টিম স্টার এজেন্ট, ইন্ডিয়ান দুজনই, 3 নাম্বার এবং 6 নাম্বার লাইনে। বাকি লোকগুলা অনেক বলছি বিজনেস করার জন্য, ডিরেকশন করার জন্য, কিন্তু করে নাই। আজকে তারা ওভার টাইম মানে পার্ট টাইম ঢোকাই যাচ্ছে এখন। আমি মনে মনে ভাবলাম যে দেখো, তোমাকে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার 2টা লোক বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, উল্টা পাল্টা বকাঝকা কইরা আজকে তারা বিজনেস করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ডিরেকশনের বোনাসের কারণে আমার কোনো পার্থক্যই পড়ে নাই, আমার এক ফোঁটা কষ্ট হয় না মানসিক ভাবে। আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যে আমি ডিরেকশন পাইছি, ডিরেকশন থেকে আমার স্যালারির চেয়ে ভালো একটা ইনকাম আমি ডিরেকশন থেকে পাচ্ছি। তাইলে আমার এক্সট্রা ইনকাম এখন তো হয়ে গেছে। তাহলে কোম্পানি এখন বোনাস নাও দেয়, আমার লাইফে তত একটা পার্থক্য পড়বে না, আমার জীবনের মান উন্নয়নে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ। দেখেন, এরকম একটা ইনকাম সোর্স আমাদের সবার থাকা উচিত। সবসময় এক ইনকাম সোর্স নিয়ে থাকা উচিত না। আর হয়তো হ্যাঁ, অনেকে বলবেন যে সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করতে গেলে অনেক সময় দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। ওইটা জরুরি না। ডিরেকশন স্মার্ট সিস্টেম, সবকিছু এখন হাতের নাগালে। এখন আপনারা ইয়াং আছেন, আমরা ইয়াং আছি, আমাদের কাছে প্রযুক্তি আছে, অনলাইন আছে, এবং ডিএক্স এর মধ্যে প্ল্যাটফর্ম আছে। মাশাআল্লাহ, আমাদের জন্য সব সুযোগ উন্মুক্ত এবং খোলা। আপনারা শুধু নিজের জন্য নিলেই হয়। নিজে কতটুকু নিবেন ওটা আপনার উপর। জানেন, আজকে আমি ডিরেকশন অফিসে আসিয়ে আমার বোনাসটা উঠাইছি। বোনাসটা আমি কালকে দেখছি সিএস কত আসছে। আমি কালকে দেখে খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ, আমি গত মাসের যে বিজনেসটা হয়েছে ওই অনুযায়ী আমার যে একটা ইয়ে ছিল, টার্গেট ছিল, হ্যাঁ অত টাকা বোনাস আসতে পারে, এর চেয়ে অনেক বেশি আসছে। মানে ডায়মন্ড হয়েছে কত মজা আমি এখন বুঝতেছি। মানে এর আগে স্টার রুবি অবস্থা যে বোনাস হইতো না, এখন ডায়মন্ড অবস্থা ওই সেম পয়েন্টে ডাবল বোনাস আসতেছে। কেন? আগে আমি পাইতাম 31% অথবা 29%। কারণ আমার দুইটা স্টার লাইন কোয়ালিফাই থাকতো, তখন আমি 29% পাইতাম, কিন্তু এখন আমি পুরোপুরি 71% পাচ্ছি। এখন আমার সেম পয়েন্ট, হয়তো দেখা যাচ্ছে মানে আমি স্টার রুবি হল লাস্ট মান্থ মানে অক্টোবরে, সেপ্টেম্বর অক্টোবরে মনে যে প্রতি পুরা মাসে 10,000 পয়েন্ট সেল হয়েছে। এটা মিড লিস্টের পয়েন্ট বলছি, 10,000 পয়েন্ট। যে বোনাস আসছে এখন নভেম্বর মানে ডিসেম্বর মাসে আমি ডায়মন্ড হওয়ার পরে সেম পয়েন্ট সেল, কিন্তু আমার বোনাস ডাবল হয়ে গেছে। বোনাস ডাবল কেন? এখন আমার পার্সেন্টেজ বাড়ছে। আজকে হয়তো যারা স্ট্র্যাটেজি হয়েছেন, কোয়ালিফাই থাকেন না, বা কোয়ালিফাই থাকলে টিমে সেল কম, হতাশ হচ্ছেন যে আমার বোনাসটা কম আসছে কেন। আসলে এটা কম আসছে, এটা কোম্পানির দোষ না। আপনার জিনিসটা আপনি বুঝতে হবে যে আমি এটা পাইছি, এটা আমার যোগ্যতা ছিল, এটা আমার প্রাপ্য ছিল। কোম্পানি নিজের পক্ষ থেকে এক্সট্রা কিছু দেয় না আমাকে, আমার পরিশ্রম অনুযায়ী আমাকে দেয়। কিন্তু হ্যাঁ, আপনাকে ডায়মন্ড হওয়ার পরে 2% প্রফিট শেয়ারিং দিবে ন্যাশনালি, সেটা পরে। কিন্তু এখন যারা স্টার এজেন্ট আছেন, স্টার রুবি আছেন, অবশ্যই বুঝবেন যে আপনার যে বোনাসটা আসছে সেটা আপনার পরিশ্রম অনুযায়ী আসছে, আপনি এটার যোগ্য ছিলেন। এখন আপনি যদি বলেন যে আপনার বোনাস কম আসে, তাহলে আমি বলবো ওকে দেন, ওকে আপনি আপনার বিজনেস শুরু করেন, আপনার বিজনেস আরো বেশি অ্যাক্টিভিটি বাড়ান, আপনি আরো বেশি পরিশ্রম করুন, ইনশাআল্লাহ অচিরে আপনার বোনাস বাড়বে। ধন্যবাদ। আমি এখন আমাদের স্পেশাল লিডার, আমাদের স্পেশাল আজকের আহ এই যে স্পিকার, আমাদের সবার আইকন, সবার আইডল, সারা পৃথিবীতে যার সুনাম, এবং যিনি আমাদের শিক্ষক এবং মানুষ গড়ার কারিগর, যেটা বলছেন লিয়াকত স্যার আমাদেরকে, অবশ্যই যে একটা শিক্ষক হয় মানুষ গড়ার কারিগর। কিন্তু ডিএকশন সিস্টেমে আমি আজকে ওনার কথা ভাবছি যে আলহামদুলিল্লাহ, যেটা লিয়াকত স্যার বললেন, জানাত ফেরদৌসী ম্যাডাম ইএসডি আমাদেরকে সিস্টেম নিয়ে আসছেন, মাশাআল্লাহ আমরা সারা জীবন ওনার প্রতি কৃতজ্ঞ। তবে ডিরেকশনে আসার পরে এই পর্যন্ত টিকে থাকা বা জীবিত থাকা বা প্রাণ নিয়ে বেঁচে থাকা, বিশেষ একটা অবদান কিন্তু স্যারের। আমাদের বিকেলটা মাইন্ড স্যার, স্যার যদি আপনি থাকেন একটা হ্যান্ড রেজ করুন প্লিজ। লিডার আপনি কি আছেন? জি মাশাআল্লাহ, আমাদের স্পেশাল লিডার, আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা পারসন মাহিউদ্দিন খোকন স্যার, বাংলাদেশ থেকে ইডিডি এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড আমাদের সাথে আছেন। আমরা সবাই ওনার আলোচনা শুনবো, এবং জাস্ট 4 মিনিট উনি ওনার পরিচয়মূলক বক্তব্য দিবেন। 4 মিনিট পরে লিঙ্কটা কেটে যাবে, আমরা পরবর্তী সেশনে ওনার কথাই শুনবো ইনশাআল্লাহ। প্লিজ সবাই অবশ্যই আসবেন। জি লিডার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন কেমন আছেন? আছেন আপনারা? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ লিডার, আপনাকে পেয়ে সত্যি খুশি লাগতেছে। সত্যি আপনি মিস করতেছেন মাশাআল্লাহ আমরা বাহিনীকে। আলহামদুলিল্লাহ, অনেক কোথায় ভালো চলে গেলেন লাগতেছে লিডার? আজকে অনেকদিন পরে আপনাদের সাথে কোথায় কথা চলে হইতেছে। গেলেন?
আমি একটা ওয়াজে ছিলাম, এখানে আমাদের ওই যে জাগ্রত কবি মুহিব খান আসছিলেন, সে ওয়াজ থেকে আসছি সেমিনার করার জন্য। তো ওয়াজ অ্যাকচুয়ালি শেষও করতে পারি নাই, শেষ পর্যন্ত থাকার ইচ্ছে ছিল, কিন্তু সেমিনার কারণে থাকতে পারি না। তাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবকিছু। তো কেমন আছেন আপনারা সবাই? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই স্যারের উত্তর দিবেন, অবশ্যই আমাদের চ্যাট বক্সে কথা বলতে পারেন স্যারের সাথে। জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের লিয়াকত স্যার হাসি মুখ এবং আদব ভাই হাসি মুখ বুঝা যায়, আমাদের জামাল ভাই বাহরাইন থেকে সবাই হাসি মুখে বুঝা যায় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, দোয়া রইলো। আমাদের সাইফ আলাউদ্দিন ভাই আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার উপস্থিতি আমাদেরকে অনেক সাহস এবং শক্তি যোগায়, অনেক ভালো লাগলো। তো যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাইনুদ্দিন খোকন, আমার দেশের বাড়ি হলো কুমিল্লা নাঙ্গলকোটে, দোঠা ইউনিয়ন। বাহরাইনের ছিলাম দীর্ঘদিন। কোন এক সময় কোন এক পোস্টের মধ্যে আলাউদ্দিন ভাই, সাইফ আলাউদ্দিন ভাই লিখছিলেন যে আপনি তো বিবাহিত ব্যাচেলর। সেদিন সংকল্প করছিলাম না, এই অপবাদ নিয়ে আমি বেঁচে থাকতে চাই না, আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। সাইফ আলাউদ্দিন ভাই, আপনার কথা কিন্তু আমি রাখছি, ঠিক আছে? আমি এখন দেশে আছি আলহামদুলিল্লাহ, ফ্যামিলিকে সাথে নিয়ে। ইনশাআল্লাহ আমাদের এই সেশন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমরা পরের সেশনে অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের যে টপিক, চমৎকার একটা টপিক আমাদের লিডার চুজ করছে, হাউ টু বি সাকসেস অফ ডিএক্সএন বিজনেস। যাক, অর্থাৎ ওনার টপিকটা উনি বুঝাতে চাচ্ছে ডিএক্সএন বিজনেসে কিভাবে আমরা সফল হব। তো সবার প্রতি ভালোবাসা রইলো। এই সেশনটা আমার মনে হয় শেষ করে দিয়ে আবার নতুন সেশনে আসলে ভালো হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ইমরান ভাই। জি স্যার, আমি বলতেছি লিয়াকত স্যার এই মিটিং লিংকটা কেটে দিন, আমরা পরবর্তী লিংকে আসি। প্লিজ সবাইকে বলবো অবশ্যই আপনার সাথে সাথে লিংকে জয়েন করবেন, স্যারের স্পেশাল কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। জি জি লিডার, আপনি হোস্ট আছেন, আপনি ইন করে দেন, হোস্ট ইন করতে হবে। আচ্ছা আমি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।